হ্যালো স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টস, যে অ্যাকাউন্টস কি আর হচ্ছে অ্যাকাউন্টসের টার্মিনোলজি, মানে অ্যাকাউন্টিং টার্মিনোলজি বা অ্যাকাউন্টসের যে টার্মসগুলো আছে। তো সেখানে আমরা শুধু টার্মসগুলো হালকা করে জেনেছিলাম, কিন্তু আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে সেই টার্মসগুলোর মধ্যেই কয়েকটা জিনিস একটু ডিটেলসে জানবো। যেরকম আমাদের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেটস। অ্যাসেটস বলতে কি বুঝি? আমি আগের দিন অল্প করে বলেছিলাম যে অ্যাসেটস কি। তো এখানে অ্যাসেটস বলতে বোঝায় সম্পত্তি বা সম্পদ। তো আমরা প্রত্যেকেই জানি যে সম্পত্তি বা সম্পদ কি। তো এখানে একটু ডিটেলসে আছে, দেখো, ওয়েলথ অ্যান্ড প্রপার্টি ইউজ ইন বিজনেস পারপাস আর কালেকটিভলি নোন অ্যাজ অ্যাসেটস। মানে টাকা পয়সা আর সম্পত্তি যা কিছু আমাদের বিজনেস পারপাসে ব্যবহার করা হয় সবগুলোকে একসঙ্গে বলা হয় অ্যাসেটস। মানে এক কথায় আমরা বলতে পারি আমাদের বিজনেসে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, সেটা লিকুইড ক্যাশ হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, জিনিসপত্র হতে পারে, ল্যান্ড প্রপার্টি থেকে শুরু করে সব কিছু, গাড়ি, এই সমস্ত কিছু মিলিয়ে যা আমার সম্পত্তি থাকবে সেগুলোকে একসঙ্গে বলা হবে অ্যাসেটস। এইবার অ্যাসেটসের কয়েকটা ভাগ রয়েছে। অ্যাসেটস কয়েক রকমের হয়। তো প্রথমেই দেখো লেখা আছে ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটসের মধ্যে কি পড়ছে? ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, মোটর কার, কম্পিউটার, কপিরাইট এটসেট্রা। এইবার বলি যে এই যে এক্সাম্পলগুলো, এগুলোকে কেন ফিক্সড অ্যাসেটস বলা হয়। তো সেইটা বলছে, ফিক্সড অ্যাসেটস মানে হলো স্থায়ী সম্পত্তি। ফিক্সড মানে স্থায়ী, অ্যাসেটস মানে হচ্ছে সম্পত্তি। এই সম্পত্তিগুলোকে ফিক্সড অ্যাসেটস বলা হয়েছে কারণ এই সম্পত্তিগুলোকে যদি আমরা নিজে থেকে না নষ্ট করে দেই বা না বিক্রি করে দেই, তাহলে কিন্তু এই সম্পত্তিগুলো আমার থেকেই যায়। মানে এক কথায় আমরা বলতে পারি যে সমস্ত জিনিস আমরা যদি নিজে থেকে না বিক্রি করে দেই বা নিজে থেকে না নষ্ট করে দিই বা না ভেঙে দিই, তাহলে সেটা আমার থেকেই যাবে। সেই সমস্ত সম্পত্তিগুলোকেই বলা হবে ফিক্সড অ্যাসেটস। তো এখানে এক্সাম্পল দেখো, ল্যান্ড যদি আমি নিজে থেকে না বিক্রি করে দিই তাহলে আমারই থেকে যাবে। বিল্ডিং যদি না ভেঙে দিই বা না বিক্রি করি আমারই থাকবে। প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, সবগুলোই একই রকম। কপিরাইট, এখানে একটা নতুন কথা আছে, কপিরাইট। কপিরাইটটা আমরা অনেকেই জানি যে কারো তৈরি করা কোনো জিনিসের ওপরে কেউ কপি করতে পারবে না। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমরা যদি ইউটিউব চ্যানেল থাকে কারো, তাহলে জানবেন যে ইউটিউব চ্যানেলে যদি কেউ কোনো ভিডিও ছাড়ে সেটাকে কপি করে যদি কেউ আবার ছেড়ে দেয়, মানে আপলোড করে, তবে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া যায়। সেটাকেই বলা হয় কপিরাইট, যে আমার তৈরি করা কন্টেন্ট বা আমার তৈরি করা ভিডিও কেউ নিজের বলে চালাতে পারবে না। ঠিক আছে, এরপর আসছি কারেন্ট অ্যাসেটস। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হলো অস্থায়ী, আর অ্যাসেটস মানে সম্পত্তি, মানে অস্থায়ী সম্পত্তি। যে সমস্ত সম্পত্তিগুলো আমাদের আজকে আছে কালকে নাও থাকতে পারে, বা 2 মাস 3 মাস পর বা 2 বছর পর নাও থাকতে পারে, সেই সম্পত্তিগুলোকেই বলা হবে কারেন্ট অ্যাসেটস বা অস্থায়ী সম্পত্তি। মানে সেগুলো হচ্ছে স্থায়ী না। যেরকম প্রথমেই এক্সাম্পল আছে ক্যাশ। ক্যাশ কি? ক্যাশ কোনোদিনই আমাদের কাছে স্থায়ী নয়, সব সময় বাড়া কমা করতে থাকে। আজকে আমার কাছে ক্যাশ আছে, কালকে নাও থাকতে পারে, বা 2 মাস পর নাও থাকতে পারে, বা আজ যতটা পরিমাণে আছে কিছুদিন পর কমে যেতে পারে বা আবার বেড়েও যেতে পারে। ব্যাংক সেম, মানে ব্যাংকের অ্যামাউন্টও আমাদের বাড়া কমা করতেই থাকে। তারপর সান্ড্রি ডেটর্স। সান্ড্রি ডেটর্স মানে হচ্ছে আমাদের কাস্টমার। এর আগের দিনই বলেছিলাম যে যারা আমাদের কাছ থেকে জিনিস কিনবে তাদেরকে বলা হবে সান্ড্রি ডেটর্স। তো এখানে সান্ড্রি ডেটর্সটা অ্যাসেটস কেন? সান্ড্রি ডেটর্স অ্যাসেটস কারণ যে সান্ড্রি ডেটর্সের ওপরেই আমাদের বিজনেসটা দাঁড়িয়ে থাকে। যত আমার কাস্টমার বাড়বে আমার বিজনেসটা তত বাড়বে। যদি কাস্টমার কমে যায় তবে আমার বিজনেসও কমে যাবে। সেই জন্যই সান্ড্রি ডেটর্স হচ্ছে কারেন্ট অ্যাসেটস। আর কোনো কাস্টমার যে সারা জীবন আমার কাছ থেকে জিনিস নেবে এইরকম কোনো গ্যারেন্টি নেই। আজকে আমার কাছ থেকে সুবিধা পাচ্ছে, আজকে আমার কাছ থেকে জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু কালকেই যে আমার কাছে এসে জিনিস নেবে তেমন কোনো গ্যারেন্টি নেই। সেই জন্যই সান্ড্রি ডেটর্স হলো কারেন্ট অ্যাসেটস, যে আমার কাছে আজকে আছে কাস্টমার, কালকে নাও থাকতে পারে, বা 2 মাস পর বা 2 বছর পর নাও থাকতে পারে। বিলস রিসিভেবলস,
মানে যে সমস্ত বিল আমি এখনো পাইনি, পাবো, মানে রিসিভেবল, সেই সমস্ত বিল, মানে সেই সমস্ত অ্যাসেটস আমার ততক্ষণই থাকবে যতক্ষণ না আমি বিলটা পাচ্ছি। বিলটা পেয়ে গেলেই আমার সেটা আমার অ্যাসেটস থাকবে না। প্রিপেইড এক্সপেন্সেস মানে আগে থেকে কোনো একটা খরচ পেইড করে দিয়েছি। অ্যাজ অ্যান এক্সাম্পল আমাদের মোবাইল রিচার্জ, আমরা প্রিপেইড মোবাইল ফোন ইউজ করি, মানে সিম কার্ড আগে থেকেই রিচার্জ করে দিই, তারপরে হচ্ছে আমরা নেট ইউজ করি বা ফোন করি। ঠিক আছে, সেই রিচার্জটা আমি যতদিনের করব ততদিনই আমার অ্যাসেটটা থাকবে। যদি আমরা 28 দিনের রিচার্জ করি তাহলে 28 দিন রিচার্জটা থাকবে, তারপরে সেটা শেষ হয়ে যাবে। তারপরে তো আর আমরা বলতে পারবো না যে আমার অ্যাসেটস আছে, কিন্তু যতদিন আমার সেই ভ্যালিডিটি আছে ততদিনই আমার সেটা হচ্ছে অ্যাসেটস। অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স যদি আমি ট্যাক্স পে করে থাকি তাহলেও সেটা আমার অ্যাসেটস, কিন্তু সেই ট্যাক্সটা না শোধ হওয়া পর্যন্ত, শোধ হয়ে গেলে কিন্তু আর সেটা অ্যাসেট থাকবে না। সেই জন্য এগুলো হলো কারেন্ট অ্যাসেটস, মানে এগুলো হলো সীমিত সময়ের জন্য। তারপরে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টটা হচ্ছে আমাদের এক ধরনের অ্যাসেটস, কারণ আমরা যদি কোথাও ইনভেস্ট করি তাহলে সেটা আমাদের জমানো থাকে। যদি আমরা ব্যাংকে ইনভেস্ট করি 1 লক্ষ টাকা বা সাম অ্যামাউন্ট, 1 লক্ষ টাকাই ধরলাম আমি ইনভেস্ট করলাম, তার মানে কি আমার নামে ব্যাংকে সেই টাকাটা জমা আছে, ইনভেস্ট করা আছে, আমি সেখান থেকে একটা পার্সেন্টেজও পাবো, মানে ইন্টারেস্টও পাবো। তো এটা হচ্ছে আমাদের এক ধরনের অ্যাসেটস। ইনভেস্ট অ্যানি ব্যাংক, ইনভেস্ট অ্যানি পার্টি, আর শেয়ার পারচেস। তো ইনভেস্ট অ্যানি ব্যাংক মানে যে কোনো ব্যাংকে ইনভেস্ট করা, ইনভেস্ট অ্যানি পার্টি মানে কোনো একজনকে টাকা দেওয়া, সুদে দেওয়া বা কোনো একজনের কাছে ইনভেস্ট করা। আর শেয়ার পারচেস মানে আমরা চাইলে কোনো একটা কোম্পানির শেয়ারও পারচেস করে রাখতে পারি, সেটাকেও বলা হয় ইনভেস্টমেন্ট। যদি কেউ কোনো কোম্পানির শেয়ার পারচেস করে রাখে তাহলেও সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। তারপরে আসছি ট্যানজিবল অ্যাসেটস। ট্যানজিবল অ্যাসেটস বলতে বোঝায় যে সমস্ত সম্পত্তিগুলোকে আমরা দেখতে পাই, সেই সমস্ত সম্পত্তিগুলোকেই বলা হয় ট্যানজিবল অ্যাসেটস। আর যে সমস্ত সম্পত্তিগুলো আমরা দেখতে পাই না বা যে অ্যাসেটস গুলোকে আমরা দেখতে পাই না সেগুলোকে বলা হয় ইনট্যানজিবল অ্যাসেটস। এবার ট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে এক্সাম্পল ল্যান্ড, বিল্ডিং, মোটর কার এটসেট্রা, এগুলো প্রত্যেকটাই আমরা দেখতে পাই। কিন্তু ইনট্যানজিবল অ্যাসেটস এ আছে কি গুডউইল, কপিরাইট এটসেট্রা। গুডউইল মানে কি হয়তো আমরা অনেকেই জানি, গুডউইল মানে হলো সুনাম। তো এটা হলো আমাদের এক ধরনের অ্যাসেটস, কারণ একটা বিজনেস পুরোটা দাঁড়িয়ে থাকে তার সুনামের ওপরে। যদি কোনো দোকানের বা কোনো বিজনেসের ভালো সুনাম থাকে তাহলে তার বিক্রি বেশি হবে, তার কাস্টমার বেশি হবে এবং অনেক দিকে তার সুনাম ছড়িয়ে পড়বে, তার বিজনেসটা আরো বাড়বে। কিন্তু যদি গুডউইল না থাকে তবে সেখানে কোনো লোকও যাবে না। তো এই জন্যই গুডউইল হলো একটা অ্যাসেটস, কিন্তু এটা আমরা দেখতে পাই না। মোটর কার যেরকম আমরা দেখতে পাই, গুডউইল আমরা দেখতে পাই না, সুনাম কোনোদিন দেখা যায় না, শোনা যায়। আচ্ছা, কপিরাইট, কপিরাইটটাও ঠিক সেই রকমই, দেখা যায় না কিন্তু সেটা একটা অধিকার। তো যাই হোক, তারপরে আমাদের অ্যাসেটসটা হলো, এরপরে আসছে লাইবিলিটিস। লাইবিলিটিস মানে এর আগের দিনই বলেছি যে লাইবিলিটিস মানে হলো ঋণ বা দায় বা দায়িত্ব। ঠিক আছে, এখানে লেখা আছে ইট মিনস অ্যামাউন্ট ওয়েনিং বাই এ বিজনেস টু অ্যান আউটসাইডার। এটার মানে হলো যে বিজনেসের কাছ থেকে আউটসাইডাররা মানে বাইরের মানুষ কত টাকা পাবে। ঠিক আছে, তার মানে এটাই যে আমার বিজনেস কত টাকা ঋণী রয়েছে বা দায়ী রয়েছে। ঠিক আছে, সেটাকেই বলা হবে লাইবিলিটিস। তো লাইবিলিটিস এর কয়েকটা ভাগ আছে আবার, যেরকম ক্যাপিটাল অ্যাকাউন্টস। ক্যাপিটাল অ্যাকাউন্টস বলতে আমরা প্রথমেই বলেছি যে ওপেনিং ব্যালেন্স, মানে ইনভেস্ট, বিজনেস ওনার বিজনেস স্টার্ট করার জন্য যে অ্যামাউন্টটা ইনভেস্ট করবে সেটাকেই বলা হবে ক্যাপিটাল অ্যাকাউন্টস, মানে ক্যাপিটাল। আর ক্যাপিটাল অ্যাকাউন্টস বলতে আমাদের সেই ক্যাপিটালটা যে অ্যাকাউন্টে আমরা হিসেবটা তুলে রাখবো, মানে সেই ক্যাপিটালের হিসেবটা যে অ্যাকাউন্টে রাখবো সেটাকে বলা হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে আমাদের লাইবিলিটিস কেন, কারণ প্রথমে একটা কথা জানতে হবে আমাদেরকে, মানে এই লাইবিলিটিস জানার আগে, যে বিজনেসের ক্ষেত্রে বিজনেসের ওনারের অ্যাকাউন্ট আর বিজনেসের অ্যাকাউন্ট দুটো সম্পূর্ণ আলাদা। সেই জন্য আমরা সবসময় বিজনেসের দিক থেকে দেখব। তো আমরা যখন বিজনেসের দিক থেকে হিসেবটা রাখবো তখন আমরা দেখব যে বিজনেসে
কোনো ইনভেস্ট করছে বিজনেসটাকে শুরু করার জন্য, তো সেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখব। তো যেহেতু বিজনেসে অ্যামাউন্টটা বাইরে থেকে আসছে, সেই জন্য সেটা বিজনেসের কাছে হবে লাইবিলিটিস। আর একটা কথা হচ্ছে লেস ড্রয়িংস, মানে ড্রয়িং যেটা হবে সেটা লেস হয়ে যাবে লাইবিলিটি থেকে। কারণ কি? কারণ আমরা প্রথমেই জেনেছিলাম যে ড্রয়িংস বলতে বোঝায় যে বিজনেসের ওনার যদি বিজনেস থেকে কোনো অ্যামাউন্ট উইথড্র করে নেয়, তখন সেটাকে বলা হবে ড্রয়িংস। তো প্রথমে যখন আমাদের ক্যাপিটালটা আসছে, তখন ক্যাপিটালটা যখন লাইবিলিটিস হচ্ছে, যখন তাহলে বিজনেস ওনার যদি ড্রয়িং করে, তাহলে সেটাও হচ্ছে ক্যাপিটাল থেকে কমে যাবে, তার মানে লাইবিলিটিটা কমে যাবে, সেই জন্য এখানে লেস ড্রয়িংস লেখা আছে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে লোন লাইবিলিটিস। ঠিক আছে, এবার লোন লাইবিলিটিস আবার দুটো তিনটে ভাগ আছে, যেরকম একটা সিকিউরড লোন আর একটা আনসিকিউরড লোন। সিকিউরড লোন বলতে কি, যে সমস্ত লোন নেওয়ার জন্য আমাদেরকে সিকিউরিটি ডিপোজিট করতে হয়, সেই সমস্ত লোনকেই বলা হয় সিকিউরড লোন। ঠিক আছে, তো এক্সাম্পল হচ্ছে লোন ফ্রম এনি ব্যাংক। যদি আমরা কোনো ব্যাংক থেকে লোন নেই, তাহলে আমাদেরকে সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হয় বা মর্গেজ দিতে হয়, কিছু মর্গেজ রাখতে হয়, যেরকম গোল্ড লোন হয় বা প্রপার্টি লোন হয়, এরকম আরো লোন হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে হয়তো গোল্ড জমা রেখে নিতে হয়, কিংবা আমার কোনো সম্পত্তির কাগজপত্র জমা রেখে আমাকে লোন নিতে হয়। ঠিক আছে, এরকম এগুলো হচ্ছে সিকিউর লোন, যে যদি আমি বাই চান্স লোনটা শোধ করতে না পারি, তবে তারা সেইখান থেকে আমার টাকাটা কেটে নেবে। আর আনসিকিউরড লোন মানে যে সমস্ত লোনের ক্ষেত্রে আমাকে কোনো সিকিউরিটি ডিপোজিট রাখতে হয় না, যেরকম লোন ফ্রম এনি পার্টি। যদি আমি কোনো পার্টির কাছ থেকে লোন নেই, তবে কিন্তু আমাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে না। সেক্ষেত্রে আমি যদি টাকাটা নাও দেই পরবর্তীকালে, তবুও আমার কিছু করতে পারবে না। ঠিক আছে, তো এই হলো দুই ধরনের আমাদের লোন। তারপরে আসছি কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস মানে কি? অস্থায়ী লাইবিলিটি বা অস্থায়ী ঋণ, যেগুলো যে সারা জীবনের না। কিরকম? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বাকি পড়ে থাকা, আর এক্সপেন্সেস মানে হলো খরচ। তো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে বাকি পড়ে আছে এরকম খরচ, সেটা হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস। কারণ যতক্ষণ না আমি সেই খরচটা করছি, ততক্ষণ আমার লাইবিলিটিস। খরচটা হয়ে গেলে আর লাইবিলিটিস থাকবে না, সেই জন্য এটা হচ্ছে কারেন্ট। সান্ড্রি ক্রেডিটর্স, সান্ড্রি ক্রেডিটর্সও হলো আমাদের একটা লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস। বিলস পেয়েবল মানে কোনো একটা বিল পে করতে হবে, এরকম বিল, তো সেটাও আমার লাইবিলিটিস। যতদিন না পে করব ততদিন, বা যতক্ষণ না পে করব, পে করে দিলে আর থাকবে না। তারপরে আছে প্রি রিসিভড কমিশন, মানে কোনো একটা কাজের জন্য আমি আগের থেকেই কমিশনটা রিসিভ করেছি বা নিয়ে রেখেছি, সেটাকেও বলা হবে কারেন্ট লাইবিলিটিস। কারণ আমি যতদিন না তার কাজটা করে দেবো, মানে যে কাজের জন্য আমি কমিশন নিয়েছি সেই কাজটা যদি না করে দেই, ততদিনই আমার থাকবে হচ্ছে লাইবিলিটিস। কাজটা হয়ে গেলে আর লাইবিলিটিস থাকবে না। তারপর ট্যাক্স পেয়েবল, মানে ট্যাক্স পে করতে বাকি আছে, এরকম। তো এরকম মানে সবগুলোই হলো কারেন্ট লাইবিলিটিস। তারপরে আসছি এক্সপেন্সেস। এক্সপেন্স মানে হচ্ছে খরচ, আমরা প্রত্যেকেই জানি। তো একটা বিজনেসের যত রকমের এক্সপেন্স হয়, সবগুলোকে মোটামুটি দুভাগে, মানে প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স আর একটা ইনডাইরেক্ট এক্সপেন্স। ডাইরেক্ট এক্সপেন্স মানে হচ্ছে প্রত্যক্ষ খরচ, আর ইনডাইরেক্ট এক্সপেন্স মানে হচ্ছে পরোক্ষ খরচ। ডাইরেক্ট এক্সপেন্স কোনগুলোকে বলা হয়? যে এক্সপেন্স গুলো ডাইরেক্টলি বিজনেসের সাথে রিলেটেড, মানে যে এক্সপেন্স গুলো না করলে সেই বিজনেসটা চলবে না, সেই খরচগুলোকেই বলা হবে ডাইরেক্ট এক্সপেন্স। ঠিক আছে, যেরকম পারচেস, অ্যাড, ইনস্টলেশন, ওয়েজেস, ক্যারিয়েজ ইনওয়ার্ড, এটসেট্রা। মানে বিজনেসের দিক থেকে যদি দেখি, সেটা যদি ট্রেডিং বিজনেস হয়, তাহলে পারচেস করতে হবে, কারণ তারা হচ্ছে জিনিস কিনে নিয়ে এসে বিক্রি করে। সেক্ষেত্রে পারচেস মানে সেই র মেটেরিয়ালস বা সেই জিনিসপত্র যেগুলো সে বিক্রি করছে, সেগুলো সে কেনা, কিনে নিজের ঘর পর্যন্ত নিয়ে আসা, নিয়ে এসে সেগুলোকে সাজিয়ে রাখা, তার জন্য যে লেবার চার্জ, তার জন্য যে গাড়ি ভাড়া, সবকিছু হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। কারণ সে যদি সেই জিনিসগুলো না কিনে নিয়ে আসে, তাহলে সে বিক্রি করতে পারবে না, আর বিক্রি না হলে তার বিজনেসও হবে না। মানে এক কথায়
তার সেই জিনিসগুলো কিনে নিয়ে আসার ওপরেই পুরো বিজনেসটা দাঁড়িয়ে, মানে এই খরচগুলো বিজনেসের সাথে ডাইরেক্টলি রিলেটেড, সেই জন্য এই খরচগুলো হলো ডাইরেক্ট এক্সপেন্সেস। আবার যদি ম্যানুফ্যাকচারিং বিজনেসের ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রেও র মেটেরিয়ালস পারচেস থেকে র মেটেরিয়ালস ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসা, নিয়ে এসে ফিনিশড গুড তৈরি করা পর্যন্ত যত খরচ সমস্তটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। আর ইনডাইরেক্ট এক্সপেন্স কি? এই ডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে যতগুলো খরচ পড়ে সেগুলো বাদ দিয়ে বাকি যা কিছু আছে সবগুলো হলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস। যেরকম পারচেস, ওয়েজেস, ক্যারিয়েজ ইনওয়ার্ড। আচ্ছা, ওয়েজেস মানে বলে রাখি, ওয়েজেস মানে হলো লেবার চার্জ বা দিন মজুরি, ঠিক আছে? কিন্তু স্যালারি কিন্তু সেই দিক থেকে আবার ইনডাইরেক্ট এক্সপেন্স, ঠিক আছে? মানে পারচেস, except purchase, wages, carries inward, others expenses are indirect expenses like salary, carriage outward, rents, stationery, bad debt, discount allowed, other general expenses, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তারপরে আসছে ক্যাশ এক্সপেন্স। এই দুটো ভাগ করা আছে, যদিও এগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, কারণ মেন হচ্ছে আমাদের ভাগ হলো দুটো, একটা ডাইরেক্ট এক্সপেন্স, একটা ইনডাইরেক্ট। সেগুলোকেই আবার ক্যাশ আর নন ক্যাশের ভিত্তিতে দুটো ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্যাশ এক্সপেন্সেস। ক্যাশ এক্সপেন্স মানে যে সমস্ত খরচগুলো আমরা ক্যাশের মাধ্যমে করি সেগুলোকে বলা হয় ক্যাশ এক্সপেন্স, যেরকম স্যালারি, রেন্ট, টেলিফোন বিল, এটসেট্রা। রেন্ট মানে হচ্ছে ভাড়া দেওয়া, তো স্যালারি, রেন্ট, টেলিফোন বিল এগুলো সবই আমরা হচ্ছে ক্যাশের মাধ্যমে করি। কিন্তু নন ক্যাশ এক্সপেন্সেস, এটা একটু ইম্পর্টেন্ট। কিরকম? ডিসকাউন্ট অ্যালাউড, মানে যে সমস্ত খরচগুলো আমরা ক্যাশের মাধ্যমে করি না সেই খরচগুলোকেই বলা হবে নন ক্যাশ এক্সপেন্সেস। যেরকম ডিসকাউন্ট অ্যালাউড, যদি আমি আমার বিজনেসে কোনো ডিসকাউন্ট দেই কাউকে, তাহলে কিন্তু সেখানে আমাকে পকেট থেকে টাকা দিতে হয় না, সেক্ষেত্রে আমার কোনো টাকা খরচ হয় না, আমি একটা অ্যামাউন্টের ওপরে ডিসকাউন্ট দিলাম বা একটা ছাড় দিলাম। তো এটা হলো নন ক্যাশ এক্সপেন্সেস। আমার খরচ হচ্ছে কিন্তু সেটা আমার টাকা থেকে যাচ্ছে না বা আমার পকেট থেকে যাচ্ছে না। আর একটা আছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন মানে হলো সময়ের সাথে সাথে মূল্যের হ্রাস পাওয়া বা কোনো একটা জিনিসের মূল্য সময়ের সাথে সাথে কমে যাওয়া। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমরা যদি একটা নতুন মোবাইল 10,000 টাকা দিয়ে কিনি, তার যদি 6 মাস পরে বিক্রি করতে যাই তাহলে মোবাইলটার দাম কিন্তু অনেক কমে যায়, মানে 4 থেকে 5,000 টাকাও পাওয়া যায় না তখন। তো এইটাই হলো ডিপ্রিসিয়েশন, যে 6 মাসে মোবাইলের মূল্যটা 5,000 টাকা বা 6,000 টাকা কমে গেল, ঠিক আছে? কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাকে টাকা দিতে হয়নি, আমি 10,000 দিয়ে ফোন কিনেছিলাম, এখন 6,000 বা 5,000-এ বিক্রি করব। তো যে মাঝে যে 5,000 টাকা যে গ্যাপ, সেই টাকাটা কিন্তু আমার পকেট থেকে যায়নি বা আমাকে সেই টাকাটা কাউকে দিতে হয়নি, অটোমেটিক্যালি সেই জিনিসের মূল্যটা কমে গেছে। তো এটাই হলো ডিপ্রিসিয়েশন। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এইটুকুই। তোমাদের যদি এর মধ্যে কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আজকের ক্লাস এইটুকুই। আর এই পুরোটা পিডিএফ করে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো।